প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো দেশের ঈদের প্রধান জামাত এবং অন্যান্য বিষয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সহকর্মী মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনি তো ঈদের প্রধান জামাত কাভার করেছেন, সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। সর্বস্তরের মানুষও ছিল। কেমন ছিল পরিবেশ? অনেক দিন পর দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন। সব কিছু মিলিয়ে যদি আপনি বলেন। জি, আপনি যেমনটি বলছিলেন, স্বাভাবিকভাবেই আসলে এবারের ঈদের যে প্রধান জামাত সেটি নিয়ে একটি আলাদা আগ্রহ ছিল। জি, কারণ জি। যেহেতু একটু লম্বা সময় পর আমরা যে যদি বলি বলা হচ্ছে প্রায় ৩ যুগ পর আসলে এই ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়েছেন। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে অনেকের আগ্রহ ছিল। জি, আমরা জি। দেখেছি যে ভিড় প্রত্যাশা করা হয়েছিল, যে পরিমাণ জমায়েত হবে ধারণা করা হয়েছিল। সিটি কর্পোরেশন আগেই বলেছিল যে হয়তো ১ লাখ বা ১ লাখের বেশি মানুষ এখানে জমায়েত হতে পারে। যদিও যে মূল ঈদগাহ যে জি। ময়দান সেখানে ৩৫,০০০ মানুষের জামাতের আচ্ছা। ব্যবস্থা করা হয়েছিল। যে এর সঙ্গে স্বাভাবিকভাবে আমরা প্রতিবার ঈদই এটা দেখা যায় যে আগের যদি ঈদের জামাতের প্রধান জামাতের কথা বলি, সেখানেও দেখবেন যে ওই রাস্তায় সংলগ্ন মানে মূল ময়দান সংলগ্ন যে রাস্তা আছে সেখানে মানুষ সাধারণত আচ্ছা। নামাজ পড়েন। এবারও আমরা সেটা দেখেছি, এবার আরেকটু বেশি হয়েছে গতবারের চেয়ে এবং অনেকেই এসেছেন। দেখা যাচ্ছে যে ঢাকার বিভিন্ন এলাকা তো আছেই, আশপাশের হয়তো কিছু এলাকা থেকেও রাজনৈতিক কর্মীদের মধ্যে একটা যে বিএনপি ক্ষমতা এসেছে অনেক লম্বা সময় পর, তারেক রহমান নিজে ১৭ বছর পর দেশের জি, মাটিতে জি। ঈদ করছেন। তো স্বাভাবিকভাবে অনেকের মধ্যে আগ্রহ ছিল, অনেক লোক এসেছেন। নিরাপত্তাও খুব জোরদার করা হয়েছিল। পুরো ময়দানের আশপাশ মানে ঈদগাহর চারপাশের জায়গাটাই আপনার পুলিশের ব্যাপক নিরাপত্তা ছিল, তল্লাশি ছিল। যারা ময়দানে বিশেষ করে প্রবেশ করেছেন তাদেরকে চেক করে করে মানে আর্চওয়ে গেট দিয়ে জি, প্রবেশ জি। করতে হয়েছে। এবং একটা সংখ্যা ছিল, যেহেতু ওয়েদার কালকে আপনি জানেন খুব বৃষ্টি হয়েছিল, আজকেও আবহাওয়ার পূর্বাভাস ছিল যে বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আগে থেকে বলা ছিল যে যদি এরকম হয় যে আবহাওয়া প্রতিকূল হয়ে যায় তাহলে হয়তো জামাতটি 8:30টার বদলে 9টার সময় বাইতুল মোকাররমে হবে। আচ্ছা। তো সেটি আর হয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, কিন্তু খুবই কম পরিমাণ, ওইটা ওইরকম না, কিন্তু তার মধ্যেই সবাই ছিল। মানে আহ, নামাজকে ব্যাঘাত ঘটানোর করার মতো না। মতো বৃষ্টি জি। হয়নি এবং বলা যায় নামাজের যে নির্ধারিত সময় 8:30, তার অনেক আগেই আচ্ছা। বেশিরভাগ মানুষ আসলে ওখানে চলে আসেন, ময়দান পরিপূর্ণ হয়ে যায় এবং আশপাশের রাস্তা আপনার আমি যদি বলি যে সংলগ্ন যে কদমফোয়ারা থেকে হাইকোর্ট মোড় হয়ে কার্জন হল পর্যন্ত এদিকে লোকজন ছিলেন। আচ্ছা। এ পাশে আপনি যদি বলেন হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন মোড় পর্যন্ত লোকজন ছিলেন, ওইদিকে এবং প্রেস ক্লাবের সামনে দিয়ে যে তোপখানা রোড সেখানেও লোকজন ছিলেন যারা জামাতে শরিক হয়েছেন। এবং প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত হয়েছেন জামাতের অনেক আগেই, 8:20 দিকে তিনি আসলে প্রবেশ করেন মূল যেখানে নামাজের জায়গা নির্ধারিত জি। ছিল। এবং রাষ্ট্রপতি তার ঠিক 5 মিনিট পরে রাষ্ট্রপতি সেখানে উপস্থিত হন এবং 8:30টার পরপরই নামাজ শুরু হয়। মানুষের আগ্রহের যে জায়গাটা, যে ঈদের জামাতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসঙ্গে নামাজ আদায় করলেন অনেক দিন পরে, সেখানে তাদের মধ্যে নিশ্চয়ই কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে, হয়তো কোলাকুলি হয়েছে। জি। তো সেই জায়গাটা যদি আপনি বলেন। হ্যাঁ, সেটি হয়েছে এবং মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল। কিন্তু এখন ধরেন প্রধানমন্ত্রী যখন বের হন মানে হ্যাঁ। নামাজ এবং মুনাজাত দোয়া প্রার্থনা সব শেষে তিনি যখন চলে যান, উনি যখন যাচ্ছিলেন স্বাভাবিকভাবে মানুষ কিন্তু যারা এসেছেন তারা স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীকে কাছ জি। থেকে দেখা, যদি প্রধানমন্ত্রীর সঙ্গে মানে ঈদ মোবারক করা বা হাত জি, মেলানোর জি। সুযোগ পান, অনেকে এগিয়ে গিয়েছিল। তো প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মিলিয়েছেনও, হ্যাঁ, হ্যাঁ। মানে ওই নিরাপত্তা বজায় রেখেই। এর মধ্যে অনেকে এগিয়ে এসেছেন, একটা ইয়ে হয়েছিল। তারপর তিনি আস্তে আস্তে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে করে ওখান থেকে বের হয়ে যান। আমরা সম্প্রতি দেখেছি যে প্রধানমন্ত্রী যখন কোনো পাবলিক প্রোগ্রামে যান অথবা রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে যান, তো ওনার নিরাপত্তা ব্যবস্থা যারা থাকেন তারা একটু শিথিল রাখেন মানুষের সঙ্গে যোগাযোগের জন্য। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখেছি বেশ কিছু সাধারণ মানুষ বা বিএনপির দলীয় নেতাকর্মীরা তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, কেউ কেউ সেলফিও তুলছেন। জি, জি। আজকে এইরকম কোনো পরিবেশ ছিল কিনা? আজকেও অনেকেই হাত মিলিয়েছেন। মানে আপনার সেই নিরাপত্তা যে কিছুটা তো শিথিল করা ছিল। তারপর জি। নিরাপত্তা যে পরিস্থিতি সেটি বজায় অত রাখা ছিল। কঠোর ছিল না। হ্যাঁ, ওইটুকু সুযোগ দেওয়া হয়েছে যে জি, জি। সবাই মানে যারা অন্তত কাছাকাছি ছিলেন, হ্যাঁ, সামনে হ্যাঁ। আসতে পেরেছেন, অনেকেই এগিয়ে গিয়েছেন। সাধারণ মানুষ যারা হ্যাঁ। আসলে নামাজে এসেছেন তাদের অনেকে হাত মেলানোর সুযোগ পেয়েছেন, তারা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আচ্ছা। আম, ঈদের জামাতের পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনায় সেখানে গেছেন। জি। এখন সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তো আপনি যদি তার আজকের যে অন্যান্য কর্মসূচি আছে সেগুলো যদি একটু বলেন যে সেখানে কাদের সঙ্গে তিনি দেখা করছেন এবং তিনি কি তার প্রয়াত বাবা মায়ের কবর জিয়ারত করতে যাবেন কিনা?
জি, ওনার যে শিডিউল আজকে সারাদিনে সকাল থেকে আপনি জানেন, যেটা আমরা বলছিলাম, ঈদের যে প্রধান জামাত সেখানে গিয়েছেন, সেখানে ওনার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা অনেকে ছিলেন, মানে আমাদের মির্জা যে ফখরুল স্থানীয় ইসলাম সরকার আলমগীরকে মন্ত্রী, আইন দেখলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, বিচার হাইকোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি ছিলেন। প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিএনপির যারা কেন্দ্রীয় নেতা তারা অনেকে ছিলেন। তো এরকম মানে অনেকেই গণ্যমান্য মানুষ এবং কূটনীতিকদেরও কেউ কেউ যারা বিশেষ করে মুসলিম দেশে যারা আছেন তারা ওখানে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন। পরবর্তীতে আপনি যেমনটি বলছিলেন যে 10টার সময় ওনার শিডিউল করা ছিল যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জি। উনি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, সেটি শুরু হয়েছে। ওখানেও কূটনৈতিকরা, বিভিন্ন দেশের কূটনৈতিকরা যাচ্ছেন, মানে অলরেডি যমুনায় গিয়েছেন। তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে অংশ নিচ্ছেন, সাধারণ অনেক মানুষও, বিএনপি নেতাকর্মীদের তো অনেকেই যমুনার সামনে কিন্তু ব্যাপক ভিড় আমরা অলরেডি শুনছি। কারণ একটা ছিল যে প্রথমে যারা আমন্ত্রিত অতিথি তারা হয়তো শুভেচ্ছা বিনিময় করবেন, কিন্তু এটি সাধারণ মানুষ ধরে নিচ্ছে যে তারাও হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে, যেহেতু প্রধানমন্ত্রী আসলে বিভিন্ন প্রোগ্রামে আপনি যেটা বলছিলেন যে সুযোগটা দেন যে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ওই আশা থেকে, ওই আকাঙ্ক্ষা থেকে আরো অনেকেই ওখানে ভিড় করেছেন। তো এই প্রোগ্রামটি চলছে। প্রোগ্রামটি আসলে কতক্ষণ চলবে সেটি এখন আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু এটি চলবে, এখনো চলছে। এরপরে উনি ওনার বাবা মায়ের কবর জিয়ারত করতে এই প্রোগ্রাম শেষে উনি চলে যাবেন হচ্ছেন জিয়া উদ্যান থেকে। ওইটি শেষে তারপরে উনি ওনার গুলশানের বাসভবনে যাবেন। মহিউদ্দিন, আমরা সবাই জানি যে ইরানে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করেছে, প্রায় 3 সপ্তাহ হয়ে গেল এই আক্রমণটা। তো আজকে যে ঈদের নামাজ, সেই নামাজে মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ফিলিস্তিন, ইরান, তারপরে কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর জন্য কি দোয়া চাওয়া হয়েছে কিনা, সর্বোপরি মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নিশ্চয়ই দোয়া হয়েছে। সেখানে মোনাজাতে কি বলেছেন? হ্যাঁ, আমরা জানি যে আসলে ফিলিস্তিনের যে ঘটনাটি আপনি বলছেন, এটা অনেকদিন ধরে ফিলিস্তিনের, বিশেষ করে গাজা অঞ্চলে ইসরায়েলের হামলা চলছে এবং সেখানে এখন পর্যন্ত প্রায় 55-60 হাজার মানুষ মারা গেছেন, আরো বেশি হতে পারে। আমি শেষ এমনকি গতকাল ফিলিস্তিনে তাদের ঈদের নামাজ ছিল আল আকসা মসজিদে, কিন্তু নামাজ পড়তে দেওয়া হয়নি ফিলিস্তিন মুসলমান। তো ইরানে যেটি এখন যে যুদ্ধ শুরু হয়েছে, এটি আসলে 28 ফেব্রুয়ারি প্রথম ইরানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা শুরু হয় এবং তারপর থেকে আসলে ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলা চলছে। এবং আপনি জানেন যে এগুলি এখন আর ইরান বা ইসরায়েলের মধ্যে সীমিত নেই, এটি আশপাশের যে দেশগুলো, যেহেতু ওই আরব, মধ্যপ্রাচ্যের সরাসরি হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এগুলি সবই প্রায় মুসলিম দেশ, ইসরায়েল ছাড়া বাকি সবগুলো মুসলিম দেশ। তো স্বাভাবিকভাবেই ঈদের জামাতে এই আলোচনাটা এসেছে, মানে জামাতে মানে হচ্ছে ঈদের যে জামাত, মোনাজাতের মধ্যে এটি এসেছে। মোনাজাতে হয়তো সরাসরি ইসরায়েল, আমেরিকা বা ইরান বা ফিলিস্তিন কারো নাম ওভাবে বলা হয়নি, মানে কিন্তু মোনাজাতে বলা হয়েছে যে এই যে যুদ্ধবিগ্রহ, এই যুদ্ধবিগ্রহ যাতে বন্ধ হয় তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, যাতে আল্লাহ হচ্ছে যে মানে হেদায়েত করে সবাইকে, এবং হচ্ছে যে মুসলিম উম্মা তারা যাতে হচ্ছে যে নিরাপদে থাকতে পারে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রার্থনা করা হয়েছে, দোয়া করা হয়েছে। এবং একই সঙ্গে সারা বিশ্বের যে মুসলিম কমিউনিটি, মুসলমান যে দেশ, মুসলিম যে সরকার, তাদের কাছে আহ্বান জানানো হয়েছে, দোয়া প্রার্থনা করেছে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে, তারা যেন এই যে মজলুম যে মুসলিম, যে অসহায় যে মুসলমান যারা হচ্ছে যে এখন বিপদের মধ্যে আছে, তাদের যেন পাশে দাঁড়ায়, এই জন্য দোয়া এটি বলা হয়েছে। এবং একই সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, তিনি বলেছেন যে তিনি আল্লাহ যেহেতু আমাদের সবার এই মুসলিম উম্মার উত্তম অভিভাবক, তিনি সবচেয়ে বড় অভিভাবক, তিনি যেন মুসলমানদের এই বিপদে, মুসলমানদের জন্য দুনিয়াতেও কোনো একজন অভিভাবক ঠিক করে দেন বা কোনো একজন প্রতিনিধি ঠিক করে দেন, যারা এই মুসলমানদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। এবং একই সঙ্গে আপনি যেটা বলছিলেন যে শান্তি সম্প্রীতি, এর জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে, বাংলাদেশের শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। আচ্ছা, সবার জীবনেই শান্তি আমরা চাইবো, কারণ আজ ঈদের দিন, পবিত্র ঈদের দিন। ঈদ তো আসলে শান্তির কথা বলে, সাম্যের কথা বলে। তো শান্তি সাম্য সবার জীবনেই আসুক। না, এটা অবশ্যই, এটা তো আসলে শুধুমাত্র মুসলিম কমিউনিটির না, এটা আসলে সব মানুষের, পৃথিবীর সমস্ত মানুষের জন্য যুদ্ধের প্রভাব কিন্তু সবার উপরে পড়ে। যুদ্ধ তো আসলে ধর্ম দেখে দেখে যুদ্ধের আসলে ইম্প্যাক্ট পড়ে না, যুদ্ধ সমস্ত মানুষের উপরে পড়ছে, সমস্ত দেশের উপরে পড়ছে। ধরেন আমরা কয়েক হাজার কিলোমিটার দূরে যুদ্ধ থেকে, এই বাংলাদেশে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমাদের উপরে কিন্তু যুদ্ধের প্রভাব পড়েছে। ইতিমধ্যে আমাদের জ্বালানি সংকট থেকে শুরু করে নানান ক্রাইসিস এখনই দেখা যাচ্ছে। আমাদের 5 জন বাংলাদেশি মারা গিয়েছেন মধ্যপ্রাচ্যে। আমাদের মধ্যপ্রাচ্যে এখনো ধরেন 45 থেকে 50 লাখ আমাদের প্রবাসী কর্মীরা সেই সব দেশে আছেন, তো তাদের তো মৃত্যু ঝুঁকি আছে। তারপরে আবার অর্থনীতিতে ঝুঁকি, নানান ধরনের আমাদের যে বললাম জ্বালানি ঝুঁকি, এটা আমাদেরকে আরো বিপদে ফেলতে পারে সামনে। তো এই সংকট সবার জন্য। ইউরোপে কিন্তু জ্বালানির দাম অনেক বেড়ে গেছে, তারাও সংকটের মধ্যে আছে। তো স্বাভাবিকভাবে এটা সারা যুদ্ধ সবার জন্যই ক্ষতিকর। তো
মানে যুদ্ধ থামুক, এটা আমরা সবাই চাই যে শান্তি প্রতিষ্ঠা হোক। অসংখ্য ধন্যবাদ। আমরাও চাইব যে অচিরেই যুদ্ধ বন্ধে এবং যুদ্ধবিরতি যাতে শুরু হয় সেজন্য অন্যান্য দেশগুলো বিশেষ করে জাতিসংঘ থেকে শুরু করে যারা মূল ভূমিকা পালন করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকায়, তারা নিশ্চয়ই কার্যকর ভূমিকা রাখতে এগিয়ে আসবে। মহিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মহিউদ্দিনের সঙ্গে। আমরা আলাপ করছিলাম আজ ঈদের জামাত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসঙ্গে আদায় করেছেন এবং দেশের অন্যান্য পরিস্থিতি নিয়ে। নির্বাচিত খবর আজ এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে জানাই ঈদ মোবারক।